আজ আমি ক্লাস 11-এর ইকোনমিক্স পড়াবো। আজকের টপিক হলো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। এই চ্যাপ্টারটির উপর আমি আগে একটি ক্লাস তোমাদের নিয়েছি। সেখানে আমি পশ্চিমবঙ্গ ও ভারতের শিল্পায়নের ভূমিকা পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি ভারতের শিল্পোৎপাদনে বৃদ্ধির ধারা মানে ট্রেন্ডস ইন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন ইন্ডিয়া থেকে শুরু করছি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাল থেকে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাল পর্যন্ত ভারতে শিল্পোৎপাদন বৃদ্ধির ধারাটি যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি দেখতে পাবো যে 1951 থেকে 1965 খ্রিস্টাব্দের মধ্যে শিল্পোৎপাদন বৃদ্ধির বার্ষিক হার আশানুরূপ না হলেও 1965 থেকে 75 খ্রিস্টাব্দের মধ্যে এই বৃদ্ধির হার অধোগতি সম্পন্ন ছিল এবং 1976 থেকে 90 খ্রিস্টাব্দে শিল্পোৎপাদনের বৃদ্ধির হারে একটি পুনরুজ্জীবন ঘটে এবং 1992 থেকে 2002 এবং 2007 থেকে 2012-র মধ্যে আবার শিল্পোৎপাদনের বৃদ্ধির হারে একটি মন্দাগতি আমরা লক্ষ্য করেছি বা মন্দাগতি দেখা যায়। ভারতে শিল্প উন্নয়নের গতি, শিল্প কাঠামোর পরিবর্তন এবং শিল্প উন্নয়নের রণকৌশলের উপর ভিত্তি করে স্বাধীনতার উত্তরকালে শিল্প উন্নয়নকে দুটি পর্যায়ে ভাগ করা হয়। এক হচ্ছে প্রথম পর্যায়, প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাল অর্থাৎ 1951 থেকে 52 ও থেকে 1951-52 থেকে 1965-66 হলো প্রথম পর্যায়, আর দ্বিতীয় পর্যায় হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর থেকে বর্তমান সময় পর্যন্ত। ঠিক আছে, দেখো আমি এখানে একটি চার্টের সাহায্যে টেবিলের সাহায্যে তোমাদের দেখিয়েছি। দেখো প্রথম পরিকল্পনাকাল, এটা হচ্ছে পরিকল্পনাকাল, এটা বৃদ্ধির হার। ঠিক আছে, আবার পরিকল্পনাকাল বৃদ্ধির হার, এইভাবে চার্টের সাহায্যে আমি তোমাদের দেখিয়েছি। দেখো প্রথম পরিকল্পনাকালে মানে 1951 থেকে 56, এটা হচ্ছে প্রথম পরিকল্পনাকাল, পঞ্চবার্ষিকী পরিকল্পনাকাল। তখন বৃদ্ধির হার কত ছিল? শতকরা 5.6%। দ্বিতীয় পঞ্চবার্ষিকী মানে 1956 থেকে 61, এখানে বৃদ্ধির হার দেখো বৃদ্ধি পেয়েছে, 7.3% হয়েছে বেড়ে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো 1961 থেকে 66 সালে 8.2 হয়েছে। চতুর্থ দেখো আবার কমেছে, কমে কি হয়েছে 4.2। পঞ্চম পরিকল্পনাকালে আবার একটু বৃদ্ধি পেয়েছে 6.2। ষষ্ঠ পরিকল্পনাকালে বৃদ্ধি পেয়েছে 6.4। সপ্তম পরিকল্পনাকালে আরও বৃদ্ধি পেয়েছে 8.4। অষ্টম পরিকল্পনাকালে হতে 8%। নবম পরিকল্পনাকালে 4.5%। দশম পরিকল্পনাকালে বৃদ্ধি পেয়ে হয়েছে 8.6%। একাদশ পরিকল্পনাকালে হয়েছে 7.4%। ঠিক আছে, এবার আমরা দেখি ভারতের শিল্প উন্নয়নের প্রথম পর্যায়ে শিল্পের উন্নয়ন কতটা হয়েছিল। যে ভারতের শিল্প উন্নয়নের প্রথম পর্যায়ে শিল্প উৎপাদনের ক্রমবিকাশ ঘটেছিল, কিন্তু এই পর্যায়ে শিল্প উন্নয়নের আমরা দুটি প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। কি? যে প্রথম মূল ও ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। দ্বিতীয়ত আমদানির পরিমাণ বৃদ্ধি এবং বৈদেশিক সহায়তার উপর নির্ভরশীলতা বৃদ্ধি হয়েছিল। মূল ও ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, এই পয়েন্টটি নিয়ে এবার আলোচনা করছি। যে শিল্পগুলি, মূল ও ভারী শিল্প বলতে আমরা কি বুঝি? যে শিল্পগুলি উন্নতির ফলে অর্থনৈতিক পরিকাঠামো সুদৃঢ় হয় এবং অর্থনীতিতে অন্যান্য শিল্প গড়ে ওঠে, সেই শিল্পগুলিকে মূল শিল্প বা কোর ইন্ডাস্ট্রি বলা হয়। লৌহ ও ইস্পাত, কয়লা, পেট্রোলিয়াম, বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, সিমেন্ট ইত্যাদি শিল্পকে মূল শিল্পে অন্তর্ভুক্ত করা হয়। যেসব শিল্পে স্থির পুঁজিতে বিনিয়োগের পরিমাণ অত্যাধিক সেই সব শিল্পকে ভারী শিল্প বলা হয়। কি বললাম? যেসব শিল্পে স্থির পুঁজিতে বিনিয়োগের পরিমাণ অত্যাধিক হয় সেই সব শিল্পগুলোকে ভারী শিল্প বা হেভি ইন্ডাস্ট্রিজ বলা হয়। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারী রাসায়নিক শিল্প,
ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্প ইত্যাদি হচ্ছে ভারী শিল্পের অন্তর্ভুক্ত। এই শিল্পগুলিতে যেসব শিল্পপণ্য উৎপন্ন হয় সেগুলি বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য এইসব শিল্পকে মূলধনী শিল্প বলা হয় বা ক্যাপিটাল ইন্ডাস্ট্রি বলা হয়। আমদানি পরিমাণ বৃদ্ধি এবং বিদেশি সহায়তার উপর নির্ভরশীলতা বলতে কি বোঝায়? যে স্বল্পোন্নত দেশে ভারী ও মূল শিল্প স্থাপনের উপযুক্ত যন্ত্রপাতি, প্রকৌশল, প্রযুক্তিবিদ ইত্যাদির অভাব থাকে। ভারতেও এগুলোর অভাব ছিল। ফলে মূল ও ভারী শিল্প স্থাপন ও প্রসারের জন্য ভারতকে আমদানির উপর নির্ভর করতে হয়েছিল। যেমন দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য ইংল্যান্ড থেকে প্রযুক্তি সহায়তা গ্রহণ করা হয়েছিল। তারপর একইভাবে রাউরকেল্লায় জার্মানি ও ভিলাইতে রাশিয়ার সহায়তায় ভিলাইতে জার্মানি ও রাশিয়ার সহায়তায় ভিলাইতে লৌহ ইস্পাত কারখানা বা লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল। ভারতের শিল্প উন্নয়নের দ্বিতীয় পর্যায়ে শিল্প উন্নয়নের গতি কেমন ছিল? যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর থেকেই বর্তমান কাল পর্যন্ত ভারতীয় শিল্প উন্নয়নের দ্বিতীয় পর্যায়, এই পর্যায়টাকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে শিল্পোৎপাদনের অধোগতি এবং কাঠামোগত পশ্চাদপসরণ। এই সময় ছিল মোটামুটি এই সময়কালটা শুরু হয়েছিল 1965 খ্রিস্টাব্দ থেকে 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের ভাগটি হচ্ছে শিল্পোৎপাদনে পুনরুজ্জীবন। এই সময়কালটি ছিল 1976 থেকে 1990 সাল পর্যন্ত। এবং তৃতীয় পর্যায়টি হলো অর্থনৈতিক উদারীকরণ যুগে, অর্থাৎ 1991 থেকে অর্থনৈতিক উদারীকরণের যুগে শিল্পায়ন, এই সময়কালটি শুরু হয়েছিল 1991 থেকে এবং বর্তমান সময় পর্যন্ত। ঠিক আছে। পরিকল্পনাকালে ভারতে শিল্পের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। আমরা দেখলাম প্রথম ও দ্বিতীয় পর্যায়ে শিল্পায়নের ভিত্তি হিসেবে মূল ও ভারী শিল্প গড়ে উঠেছে। রেল পরিবহন, সড়ক পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ শক্তি প্রভৃতি পরিকাঠামো গড়ে উঠেছে। তেমনি লৌহ ইস্পাত, ভারী যন্ত্রপাতি, ভারী রাসায়নিক দ্রব্য প্রভৃতির উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। শিল্পজাত দ্রব্যের উৎপাদনে বৈচিত্র্য এসেছে। অনেক শিল্পজাত দ্রব্য যা আগে আমদানি করা হতো তা এখন দেশেই উৎপন্ন হচ্ছে। শিল্পজাত দ্রব্যের মোট উৎপাদনও বহুগুণ বেড়েছে। তবে সাফল্যের পাশাপাশি আবার নানা রকম ব্যর্থতাও আছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি ক্ষেত্রে ব্যর্থতা, রুগ্ন শিল্পের সমস্যা, স্বল্প কর্ম নিয়োগ সৃষ্টি, তারপর শিল্পের অগ্রগতির হারে অস্থায়িত্ব, উৎপাদন ক্ষমতার অপূর্ণ ব্যবহার ইত্যাদি। এবার আমি এই শিল্পক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতার দিকগুলো নিয়ে আলোচনা করব। ভারতের শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যগুলো কি কি? প্রথম হচ্ছে জাতীয় আয় শিল্পের অবদান। শিল্পের উন্নতির ফলে জাতীয় আয় শিল্পের অবদান ক্রমাগত বেড়েছে। 1950 থেকে 51 সালে জাতীয় আয় শিল্পের অবদান ছিল 16%। 1996 থেকে 97 সালে এই অবদান বেড়ে হয়েছে কত? 31%। সুতরাং পরিকল্পনাকালে ভারতের শিল্পের অগ্রগতি ঘটেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে কি? পরিকাঠামো শিল্পের উন্নতি। যে সমস্ত শিল্প সামগ্রিকভাবে দেশের শিল্পায়নে সাহায্য করে তাদের পরিকাঠামো শিল্প বলে। যেমন বিদ্যুৎ, কয়লা, ইস্পাত, তৈলশোধন প্রভৃতি শিল্প। পরিকল্পনাকালে এই সমস্ত শিল্পের উৎপাদন বহুগুণ বেড়েছে। সুতরাং পরিকল্পনাকালে পরিকাঠামো শিল্পের উন্নতি ঘটেছে, একথা জোর দিয়ে আমরা বলতে পারি। তৃতীয়ত কি? সরকারি ক্ষেত্রে প্রসার। ভারতের পরিকল্পনাকালে সরকারি শিল্পক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটেছে। পরিকল্পনার শুরুতে সরকারি ক্ষেত্র ছিল না বললেই চলে। দ্বিতীয় পরিকল্পনা থেকে সরকারি ক্ষেত্রের প্রসারের উপর জোর দেওয়া হয়। সরকারি ক্ষেত্রে প্রসারের ফলে ভারতের শিল্পায়নের ভিত অনেক মজবুত হয়েছে। সম্প্রতি অবশ্য এ ব্যাপারে সরকারি নীতির অনেক পরিবর্তন ঘটেছে। সপ্তম পরিকল্পনা থেকে সরকার উদারীকরণের নীতি গ্রহণ করেছে এবং বেসরকারি ক্ষেত্রে প্রসারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
চতুর্থ কি, ভারী ও মূলধনী দ্রব্য শিল্পের প্রসার। পরিকল্পনার যুগে ভারী ও মূলধনী দ্রব্য শিল্পের বিকাশ ঘটেছে। দ্বিতীয় পরিকল্পনায় মূল ও ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই নীতি তৃতীয় ও চতুর্থ পরিকল্পনাতেও বলবৎ ছিল। এর ফলে ভারী ও মূলধনী দ্রব্যের শিল্পের উল্লেখযোগ্য উন্নতি ঘটে এবং নানা ইঞ্জিনিয়ারিং দ্রব্য, লৌহ ইস্পাত, যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম ইত্যাদি এখন দেশের মধ্যেই উৎপাদন করা হয়। এগুলো আর বিদেশ থেকে আমদানি করতে হয় না। আর ভারী শিল্পের প্রসারের ফলে ভারতের শিল্পোন্নয়নের ভিত আরও সুদৃঢ় হয়েছে। তার পরের পয়েন্ট হচ্ছে কি, স্থায়ী ভোগ্যপণ্যের উৎপাদন বৃদ্ধি। যে পরিকল্পনাকালে স্থায়ী ভোগ্যপণ্যের উৎপাদন বহুগুণ বেড়েছে। বিশেষত সপ্তম পরিকল্পনা থেকে উদারীকরণের নীতি গ্রহণের ফলে টেলিভিশন, মোটরসাইকেল, স্কুটার, রেফ্রিজারেটর প্রভৃতি স্থায়ী ভোগ্যপণ্যের উৎপাদন কি প্রচুর পরিমাণে বেড়েছে, মানে অভাবনীয়ভাবে বেড়েছে। তার পরের পয়েন্ট কি আছে, শিল্পোৎপাদনে বৈচিত্র্য। পরিকল্পনাকালে শিল্পোৎপাদনের বৈচিত্র্য এসেছে। অনেক শিল্পজাত দ্রব্য আগে ভারতে উৎপন্ন হতো না বা উৎপাদন করা হতো না, এখন সেই দ্রব্যগুলো উৎপাদন হচ্ছে। ফলে শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে এবং যন্ত্রপাতির ক্ষেত্রেও আমাদের আমদানির উপর নির্ভরশীলতা কমেছে। অনেক আমদানি পরিবর্তন শিল্পও গড়ে উঠেছে। তার পরের পয়েন্ট কি আছে, প্রযুক্তিগত উন্নতি। অনেক শিল্পে উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রযুক্তিগত উন্নতি ঘটেছে। ভারতে আজ ইলেকট্রনিক এবং পেট্রোকেমিক্যাল শিল্পের যথেষ্ট অগ্রগতি ঘটেছে বা যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। এগুলো উৎপাদন কৌশল খুবই আধুনিক, একেবারে সাম্প্রতিক প্রযুক্তি এই সকল শিল্পে ব্যবহৃত হয়। তার ফলে আমরা কি বলতে পারি যে ভারতে শিল্পের প্রযুক্তিগত উন্নয়নও ঘটেছে। সুতরাং আমরা কি দেখলাম, যে পরিকল্পনাকালে ভারতীয় শিল্পের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। নানা যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম ভারত আজ নিজেই উৎপাদন করে, এই জন্য আর তাকে বিদেশের দিকে তাকিয়ে থাকতে হয় না। শিল্পের ভিত্তি সুদৃঢ় হয়েছে এবং শিল্প কাঠামোয় বৈচিত্র্য এসেছে। জাতীয় আয়ে শিল্পের অবদান দিন দিন বাড়ছে। তবে শিল্পক্ষেত্রে এই সাফল্যের পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে। ভারতীয় শিল্পক্ষেত্রে প্রধান ব্যর্থতাগুলো কি কি, যে প্রথম হচ্ছে শিল্পের অগ্রগতির হারে অস্থায়িত্ব। পরিকল্পনাকালে শিল্পের অগ্রগতির হারে স্থায়িত্ব আসেনি। কখনো শিল্পোৎপাদনের হার কম, কখনো বেশি। 1950 থেকে 65 সালের মধ্যে শিল্পের উন্নতির হার সন্তোষজনক না হলেও পরে তা কমে যায়। 1965 থেকে 80 এই সময়কালে শিল্পের উন্নতির হার সন্তোষজনক ছিল না। এই সময় ভারতীয় শিল্পে মন্দা দেখা দেয়। অবশ্য 1980 সালের পর থেকে আবার এই শিল্পের অগ্রগতি হার বাড়তে থাকে। সপ্তম পরিকল্পনাকালে মানে 1985 থেকে 90 সালে শিল্পের অগ্রগতির বার্ষিক হার ছিল 8.5 এবং অষ্টম পরিকল্পনায় এই হার হয় কি 9%। দ্বিতীয় ব্যর্থতা কি, স্বল্প কর্মনিয়োগ সৃষ্টি। যে পরিকল্পনাকালে শিল্পের উৎপাদন বাড়লেও কর্মনিয়োগ বিশেষ বাড়েনি। এটা ভারতীয় শিল্পের ক্ষেত্রে একটা বড় ব্যর্থতা। আশা করা হয়েছিল যে শিল্পের অগ্রগতির সাথে সাথে কর্মনিয়োগও বাড়বে, কিন্তু বাস্তবে তা হয়নি। শিল্পের নিয়োগ না বাড়ার ফলে কৃষিতে জনসংখ্যার চাপ বেড়েছে, ফলে মরশুমি ও প্রচ্ছন্ন বেকারত্ব দেখা দিয়েছে। তাছাড়া শিল্পক্ষেত্র ব্যাপক বেকারত্ব রয়েছে। প্রতিটি পরিকল্পনার শেষেই কি হচ্ছে, বেকারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় হচ্ছে সরকারি ক্ষেত্রে ব্যর্থতা। সরকারি ক্ষেত্র ভারতে শিল্পের ভিত্তি দৃঢ় করেছে ঠিকই, কিন্তু অধিকাংশ সরকারি শিল্পই লাভজনক সংস্থায় পরিণত হতে পারেনি। অধিকাংশ সরকারি সংস্থাই লোকসান করে চলেছে এবং লোকসানের পরিমাণ দিন দিন বেড়েছে। বর্তমানে এই সমস্ত সরকারি উদ্যোগকে বেসরকারি উদ্যোগের হাতে তুলে দেওয়া হচ্ছে। চতুর্থত কি, উৎপাদন ক্ষমতার অপূর্ণ ব্যবহার।
অনেক শিল্প তাদের উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারছে না। এতে সম্পদের অপচয় ঘটে এবং উৎপাদন ব্যয় বেশি পড়ে, ফলে শিল্পের প্রতিযোগিতার ক্ষমতা কমে। পঞ্চমত, রুগ্ন শিল্পের সমস্যা। ভারতীয় শিল্পের আরেকটি প্রধান সমস্যা হলো রুগ্ন শিল্পের সমস্যা। অনেক শিল্পই লাভজনকভাবে উৎপাদন চালাতে পারছে না, ফলে তারা রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। এই সমস্যাটি ভারতীয় অর্থনীতিতে একটি ব্যাপক আকার ধারণ করেছে। ষষ্ঠত কি? অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন। পরিকল্পনাকালে কয়েকটি বড় কোম্পানি ও শিল্পগোষ্ঠী অত্যন্ত দ্রুত প্রসার লাভ করেছে, ফলে অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন ঘটেছে। এটাও ভারতের শিল্পোন্নতির একটি দুর্বল দিক। সপ্তমত কি? মূলধন নিবিড় ও আমদানি নির্ভর শিল্প। আমাদের বৃহদায়তন ও মাঝারি আয়তনের শিল্পগুলো মূলধন নিবিড় এবং আমদানি নির্ভর। ফলে একদিকে যেমন শিল্পের প্রসারের সাথে সাথে কর্মনিয়োগ বাড়েনি, অন্যদিকে তেমনি বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বেড়েছে। এটাও একটি আমাদের শিল্পের একটি বড় ব্যর্থতা। অষ্টমত কি? আঞ্চলিক বৈষম্য। যে পরিকল্পনাকালে শিল্পের অগ্রগতি ঘটলেও সারা দেশে এবং সকল রাজ্যে সুষমভাবে সব রাজ্যে সুষমভাবে শিল্পের উন্নতি ঘটেনি। শিল্পের অগ্রগতির ক্ষেত্রে আঞ্চলিক ও রাজ্যগত বৈষম্য আছে। এটাও ভারতীয় শিল্পায়নের একটি দুর্বল দিক। সুতরাং আমরা কি পড়লাম বা কি দেখলাম এতক্ষণ? যে ভারতের শিল্পক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা দুই রয়েছে। সাফল্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো শিল্পের দৃঢ় ভিত্তি স্থাপন ও শিল্পোৎপাদনে বৈচিত্র্য সাধন। ব্যর্থতার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতা। কর্মসংস্থান বাড়াতে না পারলে বা কর্মসংস্থান যদি না বাড়ে, তাহলে দেশে ব্যাপক জনসাধারণের কাছে শিল্পের উন্নতি কি? অর্থহীন হয়ে পড়ে। শিল্পের অগ্রগতি তাদের কাছে কোনো বার্তাই বয়ে আনে না। সরকারকে এ ব্যাপারে তার জন্য কি হতে হবে? সজাগ হতে হবে এবং শিল্পে কর্মনিয়োগ বৃদ্ধির জন্য উপযুক্ত নীতি গ্রহণ করতে হবে। নেক্সট সাবহেডিং কি আছে দেখো, 1965-76 সালের মধ্যে শিল্পোৎপাদনের অধোগতি। 1960-এর দশকের মধ্যভাগ থেকে শিল্পোৎপাদনের বৃদ্ধির হার কমতে থাকে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পোৎপাদনের বৃদ্ধির হার ছিল 9%, কিন্তু 1965 থেকে 70 এই সময় এই হার কমে গিয়ে 3.3% হয়। শিল্প প্রগতির বিচারে যে শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি, সেই মূলধনী দ্রব্যের উৎপাদন বৃদ্ধির হার তৃতীয় পরিকল্পনায় 19.6% থেকে 1965 থেকে 75 এই সময়কালে 2.6%-এ নেমে আসে। কি বললাম? যে শিল্পের সবচেয়ে গুরুত্ব বেশি যে শিল্পে, সেই শিল্প কি? মূলধনী দ্রব্য। তার উৎপাদনের হার যেখানে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল 19.6%, তা 1965 ও 75 সালে হ্রাস পেয়ে কোথায় এসে দাঁড়ায়? 2.6%-এ দাঁড়ায়, মানে 2.6%-এ নেমে আসে। মূল ও মূলধনী দ্রব্য উৎপাদনকারী শিল্পের উৎপাদন বৃদ্ধির হার হ্রাস পাওয়ার এই ঘটনাকে অধ্যাপক শেট্টি কাঠামোগত অধোগমন বলে বর্ণনা করেছেন। এই সময় মূল ও ভারী শিল্পের উপর থেকে জোর কমিয়ে ভোগ্য দ্রব্যের উপর জোর বাড়ানো হয়। যখন সমগ্র শিল্পের বার্ষিক উৎপাদন বৃদ্ধির হার ছিল 3.3%, তখন স্থায়ী ভোগ্যদ্রব্যের বার্ষিক উৎপাদন বৃদ্ধির হার ছিল 8.5%। ভোগ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল আমদানি করা ভোগ্যদ্রব্যের বিকল্পগুলি দেশে উৎপাদন করার মাধ্যমে। কেন 60-এর দশকের মাঝামাঝি থেকে শিল্প উৎপাদন বৃদ্ধির হার মন্থর হয়েছে, মানে শিল্প উৎপাদনের বৃদ্ধি মন্দগতি নিয়েছে, সেই সম্পর্কে ভারতীয় অর্থনীতিবিদরা আলোচনা করেছেন এবং শিল্পোৎপাদনের বৃদ্ধির হার মন্থর হওয়ার কারণগুলি কি, সেই বা শিল্পোৎপাদনের অধোগতি কারণগুলি কি,
সেগুলো আমরা এবার দেখি। প্রথম কারণ হচ্ছে বিভিন্ন যুদ্ধে অনুৎপাদনশীল ব্যয়। 1962 সালে ভারত চীন যুদ্ধ, 1965 এবং 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ ইত্যাদি কারণে বিপুল পরিমাণ অর্থ ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় হয়। এর ফলে কি হয়, শিল্পায়ন খাতে ব্যয় কমে আসে, তার ফলে শিল্পায়ন খাতে ব্যয় ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় কারণ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। ভারতে এই সময় বেশ কয়েকবার খরা পরিস্থিতির উদ্ভব হয়েছিল। এর ফলে কৃষি নির্ভর শিল্পে কাঁচামাল সরবরাহ হ্রাস পায় বা ক্ষুণ্ণ হয়। তার ফলে সেই সকল শিল্পে উৎপাদনের গতিও রুদ্ধ হয়। তৃতীয় কারণ হচ্ছে কি, আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের মূল্য বৃদ্ধি। 1973 এবং 1979 সালে খনিজ তেল রপ্তানিকারক যে দেশগুলি আছে সেই দেশগুলির সংগঠন মানে ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক, আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের মূল্য বৃদ্ধি ঘটায়। এর ফলে ভারতে খনিজ তেলের আমদানি ব্যয় বৃদ্ধি পায়, ফলে শিল্পক্ষেত্রে জ্বালানি সংকটের উদ্ভব হয়। চতুর্থ কারণ কি, অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগের শ্লথ গতি। অর্থনীতিবিদ টি.এন. শ্রীনিবাসন বলেছেন যে এই সময় ভারতে অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধির হার কমে এসেছিল। এছাড়া সরকারি বিনিয়োগ বৃদ্ধির হারও হ্রাস পেয়েছিল। এর ফলে বিভিন্ন শিল্পের অগ্রগতির হার ক্ষুণ্ণ হয়েছিল। যেমন 1960 থেকে 66 সালের মধ্যে ভারতে অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধির বার্ষিক হার ছিল যেখানে 15%, সেখানে 1966 থেকে 76 সালের মধ্যে এই হার হ্রাস পেয়ে হয় বার্ষিক মাত্র 4.2% বা 4.2%। পঞ্চম কারণ কি, যে কিছু স্থায়ী ভোগ্যপণ্যের জন্য সীমিত চাহিদা। এই সময় কিছু বিলাসবহুল ভোগ্যপণ্যের উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু সমাজের 10% উচ্চবিত্ত ব্যক্তিদের মধ্যেই এই ভোগ্যপণ্যের চাহিদা কেন্দ্রীভূত ছিল। সুতরাং এই চাহিদা যখন পূরণ হয় তখন এই সকল পণ্য উৎপাদনকারী শিল্পগুলির বিস্তারের সুযোগও সীমাবদ্ধ হয়ে পড়ে। তার পরের কারণ কি, সরকারি নীতিজনিত বাধা। শিল্প লাইসেন্স বিধি, আমলাতান্ত্রিক প্রশাসন ইত্যাদি বিষয়গুলি বিনিয়োগ পরিকল্পনার দ্রুত রূপায়ণে নানাভাবে বাধা প্রদান করেছে। এর ফলেও শিল্পোৎপাদনের গতি স্তিমিত হয়ে পড়ে। তার পরের পয়েন্ট কি আছে, কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি মন্দ গতি। ভারতীয় শিল্পক্ষেত্রে মূলধন নিবিড় প্রযুক্তি প্রয়োগ, বিভিন্ন উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির মন্থর গতি ইত্যাদি নানা কারণে ভারতে এই সময় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির হার ধীরে ধীরে হ্রাস পেয়েছিল। একমাত্র নির্মাণ শিল্প ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রেই এই হার হ্রাস পেয়েছিল। এর ফলে বিভিন্ন শিল্পজাত পণ্যের চাহিদাও হ্রাস পায়। তার পরের পয়েন্ট কি, যে কৃষির অনুকূলে বাণিজ্য শর্ত। 1968 পরে সবুজ বিপ্লবের সময় ভারতে কৃষি ও শিল্পের মধ্যে বাণিজ্য শর্ত বা টার্মস অফ ট্রেড কৃষির অনুকূলে যায় এবং শিল্পের প্রতিকূলে ছিল। অর্থাৎ শিল্পদ্রব্যের গড় দামের তুলনায় কৃষি পণ্য সমূহে গড় দাম বেশি ছিল। এই কারণে শিল্পক্ষেত্রে বিনিয়োগও হ্রাস পেয়েছিল। শেষ যে কারণটি সেটি হচ্ছে কি, মজুরি দ্রব্যে যোগানের সমস্যা। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার শিল্পক্ষেত্রে মজুরি দ্রব্যের সরবরাহ ব্যাহত হয়। এর ফলে শিল্পক্ষেত্রে মজুরি দ্রব্যের দাম বৃদ্ধি পেতে থাকে, ফলে শিল্প শ্রমিকদের প্রকৃত আয় হ্রাস পায়। কি বললাম, এর ফলে শিল্প শ্রমিকদের প্রকৃত আয়
হ্রাস পায়। ফলে বিভিন্ন শিল্পে মজুরি ব্যয় বৃদ্ধি পায়, অর্থাৎ শিল্পে মুনাফার সম্ভাবনা কমে আসে। কিন্তু শিল্পে মন্দাভাব থাকায় শিল্পপণ্যের দাম বিশেষ বৃদ্ধি করা সম্ভব হয় না। এর ফলে শিল্পক্ষেত্রে বেসরকারি বিনিয়োগও কমে আসে। এটিও শিল্প উৎপাদনে মন্দগতির একটি কারণ, অন্যতম কারণ। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো।